আচ্ছা, তাহলে আমি আরেকবার হচ্ছে আমরা আমাদের রেকর্ড ভিডিওগুলো কোথায় পাবো সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে ফিচার্ডে চলে আসবো, আমাদের মেইন যে গ্রুপটা আছে সেটাতে। তারপরে সেখানে ফিচার্ডে এসে আমরা দেখতে পারবো যে এখানে পার্মানেন্ট ড্রাইভ লিংক একটা পোস্ট দেওয়া আছে। এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে আমাকে রিডাইরেক্ট করে কোথায় নেবে আমি দেখাচ্ছি আপনাদের একদম সব কিছুই। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে ড্রাইভটাতে। ড্রাইভটাতে গিয়ে আমরা দেখব এখানে ক্লাস 1 এখন আছে। আপনারা যখন ক্লাস 2তে আজকে শেষ হয়ে গেলে এখানে আরেকটা ফোল্ডার পাবেন ক্লাস 2 এর। তো এই ফোল্ডারটার মধ্যে ক্লিক করলে ক্লাস 1 এ দেখেন, ক্লিক করলে তারপর এই ক্লাসের 1 এর যত ভিডিও আছে, রেকর্ড ভিডিও এখানে দেওয়া আছে। তারপর আমি যা যা দিয়েছিলাম ক্লাস 1 এ, ক্লাসে আমাদের মডিউলটা আমি দেখিয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে একটা স্লাইড দিয়ে করেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। যদিও এইগুলো আসলে ওরিয়েন্টেশন ক্লাসের ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয় না, তবু আমি দিয়ে দিচ্ছি সব। ঠিক আছে? ক্লিয়ার না ব্যাপারটা এবার? ফুল স্ক্রিন করার তো প্রয়োজন নেই, সবাই দেখতে পেরেছেন না? গত ক্লাসের ভিডিওর সাউন্ডটা আসলে কম ছিল না, মাঝে মাঝে রেকর্ডিংয়ের একটু প্রবলেমের কারণে হয়তো রেকর্ডিং করার সময় আসলে সাউন্ডটা কম শোনা যেতে পারে, বা ডিভাইসের কারণে। আজকে ক্লিয়ার? আচ্ছা, যারা এই অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা অনেকবার কথা বলেছেন, কোনো রেসপন্স পান নাই, তারাও হচ্ছে আমাকে ইনবক্সে নক দিবেন, ঠিক আছে? আর আপনার ডিটেলসটা বলে দিবেন যে আমি আসলে অনেকবার মানে কেন নক দিয়েছেন সেটা ডিটেলসটা বলবেন। কোন ব্যাচের স্টুডেন্ট, কেন নক দিলেন সে জিনিসটা। নাহলে আদারওয়াইজ আমি আসলে বুঝতে পারবো না কার কোন প্রবলেম। ঠিক আছে? আপনি কোন গ্রুপে এখনো অ্যাড হননি? খাদিজা মাহজাবিন গ্রুপে অ্যাড না হলে আসলে লিঙ্কটা পেলেন কোথায়? ফেসবুক গ্রুপের কথা বলছেন? কোন গ্রুপে অ্যাড হননি সেটা আমি জানতে চাচ্ছি। ফেসবুক গ্রুপে অ্যাড না হলে আপনি এই যে ক্লাসের লিঙ্কটা তো আমি ফেসবুক গ্রুপেই দিয়েছি, তো কিভাবে জয়েন হলেন আসলে? হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ নেই আমাদের। হোয়াটসঅ্যাপে কোনো আমরা গ্রুপ বানাইনি। আচ্ছা, আমি মাইক্রোফোনটা আবার অন করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে নক করেছিলাম, ইনবক্সে দিয়েছে। তো যারা ইনবক্সে দিল তাদেরকেই বলবেন আপনি গ্রুপটাতে অ্যাড করে দিতে। কারণ গ্রুপে অ্যাড করার দায়িত্বটা আসলে আমার না, এটা হচ্ছে অফিসিয়ালি আমাদের যে মডারেটর আছে তারা করে। ঠিক আছে? আচ্ছা, আমি আজকে তাহলে আমাদের যে কথা বলার ছিল, প্রথমেই আমি বলেছিলাম যে ওয়েবসাইটের ব্যাপারটা ক্লিয়ার করব, আমি সেটা নিয়ে কথা বলি এখন। তো ওয়েবসাইট আসলে আমাদের যেটা বলেছিলাম, আমি লাস্ট ক্লাসে কিছুটা বলেছিলাম যে ওয়েবসাইট আমাদের একটা প্রয়োজন হবে এসইও করার জন্য। কারণ এসইওর কাজটাই মূলত হচ্ছে পুরোই ওয়েবসাইটের উপর কাজটা করা হয়।
ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোই আসলে মূলত ওয়েবসাইট মানে আমাদের একটা ওয়েবসাইট আমরা যখন গুগলে সার্চ করি তখন কিন্তু যত যা রেজাল্ট আসে সব কিন্তু ওয়েবসাইট, তাই না? তো ওয়েবসাইট এসইওর কাজটাই হচ্ছে আমাদের এই র্যাঙ্কিংয়ের ব্যাপারটা। সেজন্য আমরা যখন এসইওর কাজটা করব শিখব তখন তো আমাদের নিজেদের একটা ওয়েবসাইট দরকার, যাতে আমরা প্র্যাকটিস করব আমাদের র্যাঙ্কিংয়ের ফ্যাক্টরগুলো আমরা মেনে তারপর কাজগুলো করব, তারপর দেখব যে আমাদের জিনিসগুলো আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং পাচ্ছে কিনা। তাহলে কিন্তু আমাদের একটা আউটপুট দেখতে পারবো আমরা যেই জিনিসটা করছি মানে কাজগুলো করছি ওগুলা ভালোভাবে করতে পারছি কিনা, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক না? সেজন্য মূলত আমাদের একটা ওয়েবসাইট দরকার এসইও কাজ শেখার ক্ষেত্রে। সেজন্য মূলত আমি এসইওর মানে সব ব্যাচগুলোতেই বলি যে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন একটা ওয়েবসাইটটা ম্যানেজ করে ফেলতে। কারণ ওয়েবসাইট ছাড়া আসলে প্র্যাকটিস করতে পারবেন না এমন না, প্র্যাকটিসটা আপনি করতে পারবেন, সেটা আমি বলে দিব যে ওয়েবসাইট ডোমেন হোস্টিং কেনা ছাড়া মানে কিভাবে প্র্যাকটিসটা করবেন সেটাও আমি বলে দিব। কিন্তু তারপরেও আমি রিকমেন্ড করি যে আপনারা একটা ওয়েবসাইট কিনে ফেলুন, একটা ডোমেন হোস্টিং কিনে তারপর হচ্ছে ওয়েবসাইট একটা নিয়ে ফেলুন, ঠিক আছে? এখন ডোমেন হোস্টিং কেনার পরে ওয়েবসাইটের ব্যাপারটা কিন্তু আসলে যেহেতু আমরা আসলে ওয়েব ডেভেলপার না, বা অনেকে হয়তো হতে পারে এখানে ওয়েব ডেভেলপার আছে, তাদের জন্য ব্যাপারটা আমি বলছি যে যারা আসলে ওয়েব ডেভেলপার এখানে আছেন তাদের জন্য ব্যাপারটা খুবই মানে কোনো প্রবলেম না, তারা নিজেদের ওয়েবসাইট নিজেই বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু আমরা যারা আসলে ওয়েব ডেভেলপার না, তারা আসলে আমাদের একজন ওয়েব ডেভেলপারের হেল্প লাগবে এই ওয়েবসাইটটা করার ক্ষেত্রে। সেজন্য আমরা ডোমেন হোস্টিং কিনে একজন ওয়েব ডেভেলপারের সাহায্যে তারপরে কি করব, আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস থেকে হচ্ছে আমরা একটা ধরেন ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, ওগুলা হচ্ছে কাস্টমাইজ করে ওটা বসিয়ে নিতে হবে, ওটাতে আপনার খরচটা কম পড়বে এভাবে করলে, ঠিক আছে? আর ডোমেন হোস্টিংটা কোথা থেকে নেবেন, ডোমেন হোস্টিং যদি আপনি গুগলেও সার্চ করেন আপনি অনেক পেয়ে যাবেন, তবে আপনি আসলে এখন নেমচিপ থেকে কিনতে গেলে আপনার এখন ডলার দিয়ে পে করতে হবে, সেটা হয়তো অনেকের কাছেই এই ইন্টারন্যাশনালি বাই করার হয়তো কার্ডটা নেই, এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে আছে ডুয়েল কারেন্সি কার্ড, এরকম কার্ড হয়তো অনেকের কাছেই থাকবে না, সেক্ষেত্রে কিন্তু এই নেমচিপ থেকে কেনাটা আসলে অনেকের ক্ষেত্রেই পসিবল হবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন যে বাংলাদেশে কিন্তু অনেক এরকম কোম্পানি আছে যারা হচ্ছে ডোমেন হোস্টিং প্রোভাইড করে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেজও থাকে, এরকম প্যাকেজ একটা চুজ করে জাস্ট ওনাদেরকে বলবেন, তারপর ওনারা কি করবে আপনাদের একটা ডোমেন হোস্টিং দিয়ে দিবে, ঠিক আছে? এখন এটার প্রাইসটা আসলে ভ্যারি করে, এটা হচ্ছে আপনি কি ধরনের ডোমেন হোস্টিং নিচ্ছেন সেই জিনিসের উপর আপনার প্রাইসটা হচ্ছে ডিপেন্ড করে আসলে। প্রাইসটা হচ্ছে আমি যেটা বলছি, যদি ভালো ডোমেন হোস্টিং নিতে হয় চায় কেউ তাহলে হচ্ছে এমন আছে যে 50-60 হাজার চলে যায়, এমনও আছে, প্লাস হচ্ছে আপনি 1,500 টাকার মধ্যেও একটা ডোমেন হোস্টিং কিনে ফেলতে পারবেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে কিছু সাজেস্ট যদি আমি করতে হয়, এখানে হচ্ছে আমি একটা জানি বেস্ট ওয়েব হোস্ট বিডি একটা আছে, তাদের প্যাকেজ আছে, তো তারা ভালোই সার্ভিস দেয় এতটুকু আমি জানি। তাছাড়াও আপনারা যদি কেউ নিতে চান নেমচিপ তো আছে, নেমচিপ আছে, ডিজিটাল ভিশন আছে, আরও অনেক আছে ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, আপনারা গুগলে একটু রিসার্চ করলেই কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। ইভেন আমি একটা কথা বলি যে এখন আমাদের ইউটিউব আমাদের যে ধরনের রিসোর্স দেয় আসলে,
এটা তো মানে খুবই, এটা আমাদের জন্য খুবই, কি বলবো, অনেক ভালো একটা জিনিস আমাদের ইউটিউবটা। কারণ ইউটিউবের মধ্যে আপনি যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে কিন্তু ইউটিউব আসলে আপনাদেরকে অনেক হেল্প করবে। যে কোনো কিছু, আপনি কোনো জিনিস কিনতে যাচ্ছেন, ইউটিউবে একটা সার্চ করেন, দেখবেন যারা অলরেডি কিনেছে তারা অনেক ধরনের সাজেশন দিচ্ছে। তো এই ধরনের আসলে নিজেরা রিসার্চ করার যেই মেন্টালিটিটা, সেটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। যে কোনো জিনিসই করবেন, আপনারা যদি নিজেরা রিসার্চ করতে চান বা নিজেরা রিসার্চ করে জিনিসগুলো করেন, তাহলে কিন্তু এটার আউটপুট অনেক ভালো পাবেন। ঠিক আছে? এখন এই ওয়েবসাইটের ব্যাপারটা ক্লিয়ার? আর ডোমেন হোস্টিং কেনার পরে কি করবেন? ডোমেন হোস্টিং কেনার পরে কিন্তু ওয়েবসাইট একটা হয়ে যায় না। ডোমেন হোস্টিং কিনে তারপর একটা ওয়েব ডেভেলপার, যারা পারে তাদের হেল্প নিয়ে আপনি একটা কি করতে পারেন, ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি জাস্ট কাস্টমাইজ করে নিতে পারেন। এতে আপনার কিন্তু খরচ তেমন পড়ছে না, আপনি আলাদা করে ওয়েবসাইট বিল্ড করতে হচ্ছে না। আর ওয়ার্ডপ্রেস আসলে খুবই ভালো। আচ্ছা, আমি একটা যেটা বলি যে আপনারা এখানে আসলে ডোমেন হোস্টিংয়ের এই জিনিসটা প্রতিবারই একটু সমস্যা হয়ে যায় যে এখানে আসলে বেচাকেনি শুরু হয়ে যায়। তো আপনারা যারাই কিনবেন তারা কিন্তু নিজেরা আসলে রিসার্চ করে কিনবেন, আমি সেটা বলছি, নিজেরা রিসার্চ করে কিনবেন। আর সেটা হচ্ছে, আপনারা যদি এখান থেকে কারো কাছ থেকে নেন, সেটা হচ্ছে টোটালি আপনার, এটা দায়ভারটা আপনার। সেক্ষেত্রে আমি কিন্তু কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমি কিন্তু কোনো ধরনের হেল্প আপনাদের করতে পারবো না। হ্যাঁ, এটার কথা আমি একটু আগে বললাম, এটা আসলে তাদের সার্ভিস, তাদের প্যাকেজটা আমি মনে হয় যে ভালোই, সেজন্য আপনারা যদি ট্রাই করতে পারেন। প্লাস হচ্ছে আরও অনেক আছে, আপনারা নিজেরা সেজন্যই বললাম যে রিসার্চ করেন। আরও বাংলাদেশি আরও ডোমেন হোস্টিংয়ের অনেক প্রোভাইডার আছে যারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে। তো একটু রিসার্চ করলে আপনারা আরও অনেক নাম পেয়ে যাবেন। ঠিক আছে? তো ডোমেন হোস্টিংয়ের ব্যাপারটা ক্লিয়ার? আর যারা একদমই আসলে, অনেকেই এখানে আছে যে সব কিছু জানার পরেও কিনবেন না, সেটা আমি জানি, কিন্তু কেনাটা কিন্তু দরকার। ঠিক আছে? কেনাটা দরকার। প্লাস হচ্ছে যারা এখন তারপরেও কিনবেন না, তারা কিভাবে আসলে প্র্যাকটিসটা করবেন সেটা আমি বলে দিই। আপনি যদি এটাও যদি গুগলে সার্চ করেন যে ফ্রি ডোমেন হোস্টিং, কিন্তু আমি যেটার কথা বললাম সেটা হচ্ছে ধরেন ১,৫০০ থেকে শুরু করে তারপর ৪,০০০, ৬,০০০ এরকম হতে পারে। তো আপনারা যেটার কথা আপনারা নিজেরা চেক করবেন। ঠিক আছে? নিজেরা চেক করে তারপরে কিনবেন। আর যারা ফ্রিতে প্র্যাকটিসটা করতে চাচ্ছেন তারা ওই যে pantheon.io একটা আছে, সেখান থেকে নিতে পারেন। pantheon.io, ওটা দিয়ে আপনি ফ্রি প্র্যাকটিসটা করতে পারবেন। কিন্তু আরও আছে ইনফিনিটি, আরও অনেক কিছু আছে আসলে, যারা ফ্রিতে আপনি ওয়েবসাইটটা বানাতে পারবেন সেখান থেকে। কিন্তু একটা ব্যাপার কি, ওখান থেকে ওয়েবসাইটটা বানাতে পারলেও ওখানে কিন্তু আপনি যে ইন্ডেক্সের ব্যাপারটা, সেটা কিন্তু আপনারা কখনোই পাবেন না। ওটা কখনোই র্যাঙ্ক হবে না। ঠিক আছে? আপনারা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য ওই ফ্রিগুলা ইউজ করতে পারেন, আর কিছুই না। ওগুলা র্যাঙ্কিং বা ইন্ডেক্স কোনো কিছুই হবে না। এই ব্যাপারটা ক্লিয়ার? ওয়েবসাইটটা ক্লিয়ার হয়েছে সবাই?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকবার এগুলো বলার কিছু নেই, আর প্লাস হচ্ছে আমাদের পুরো ক্লাসটাই রেকর্ড কিন্তু হচ্ছে। আপনারা যারাই কনফিউশনে থাকবেন বা এমনি তো ক্লাসগুলো রেকর্ড যেহেতু হয়েছে, আপনারা চেষ্টা করবেন সবসময় হচ্ছে একটা ক্লাস আমি লাইভ ক্লাসগুলো তো করবেনই, তারপরে ক্লাসের যে পরে আপনার প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু সব মনে থাকবে না, এটাই স্বাভাবিক। সেই জন্য আপনারা অনলাইনে যারা করছেন তারা কিন্তু একটা অলরেডি প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন যে আপনারা ভিডিও রেকর্ডগুলো পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু আপনাদের খুবই হেল্প করবে, কারণ একটা ক্লাস করে যাওয়ার পর আপনি কিন্তু সব একদম মনে রাখতে পারবেন না 100%। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা যদি ক্লাসগুলো আবার দেখি তাহলে কিন্তু আমরা আরও আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। প্লাস হচ্ছে যদি কোনো কিছু বাই চান্স মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার দেখে ফেললে ওই জিনিসটা আমরা আবার মানে আমাদের আর কোনো কনফিউশনই থাকে না। সেজন্য চেষ্টা করবেন, সবাই তো লাইভ ক্লাসগুলো করবেনই, কারণ লাইভ ক্লাস দেখা আর হচ্ছে ভিডিও রেকর্ড দেখা কিন্তু এক না। লাইভ ক্লাসে আমার সাথে সরাসরি আপনি যে কোনো কনফিউশনের সাথে সাথে যোগাযোগ করতে পারছেন, কিন্তু রেকর্ড ভিডিও দেখার সময় কিন্তু সেটা পারবেন না, তাই না? তো লাইভ ক্লাসগুলো অবশ্যই করবেন, আর সাথে হচ্ছে রেকর্ড যে ভিডিওটা দেওয়া হবে সেটা চেষ্টা করবেন যে দুবার আরও দেখতে। এক্ষেত্রে আপনাদের কনসেপ্ট টোটালি ক্লিয়ার থাকবে। ঠিক আছে, সবাই এটা করবেন। গুগল ব্লগার দিয়ে যদি আপনি সেটা করতে পারেন সেটা হচ্ছে পুরো আপনার ব্যাপার। আমি গুগল ব্লগার দিয়ে কিন্তু করাবো না। আর গুগল ব্লগার যেটা আছে সেটা কিন্তু ওয়ার্ডপ্রেসের মতো ইন্টারফেস দিবেও না, ওটার ইন্টারফেস ডিফারেন্ট। তো ওটা দিয়ে যদি আপনি করতে চান তাহলে আপনি সেটা মানে দায়িত্বটা আপনার। ঠিক আছে, আর আমি যেটা কথা বলেছি সেটা কিন্তু যেটা ফ্রির কথা বলেছি ওটা কিন্তু ইন্টারফেসটা টোটালি ওয়ার্ডপ্রেসের মতো দিবে, এই প্যান্থিয়ন ডট আইওটা। কিন্তু ওগুলা হচ্ছে ওই যে আপনার লিমিটেশন কি, ওটা হচ্ছে আপনার কোনো র্যাঙ্কিং বা আপনাকে কোনো ধরনের র্যাঙ্কিং দিবে না। আপনার যা কিছু করবেন কোনো ইন্ডেক্স হবে না সেখানে, জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট ক্লাসে আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জাস্ট এসইও এসইও শিখে কি ইনকাম করা যাবে কিনা। এটা একটা লাস্ট ক্লাসে কোশ্চেন ছিল। আমি জাস্ট তখন বলেছিলাম যে করা যাবে, কিন্তু আমি বলেছিলাম যে আগামী ক্লাসে আমি আপনাদের দেখাবো যে কি কি ধরনের ইনকাম অলরেডি মানুষ করছে। ঠিক আছে, এখন শুধু একটা স্কিল দিয়ে তো আসলে লং টাইম আসলে পসিবল না। মানে পসিবল, অনেক কিছুই পসিবল, কিন্তু আপনি আপনার নিজের জন্যই আসলে চেষ্টা করবেন যে আপনি এই স্কিলটা ডেভেলপ করেছেন, এখন কিছুদিন কাজ করবেন, প্লাস যখন মনে হবে যে আমার আরেকটি স্কিলও দরকার তখন চেষ্টা করবেন যে স্কিল আপনার অন্য স্কিলও আসলে ডেভেলপ করার চেষ্টা করবেন। ঠিক আছে, কিন্তু এই একটা স্কিল দিয়ে আবার কোনো ইনকাম করা যায় না, ব্যাপারটা এরকম না। আপনার একটা স্কিলের উপরও অনেকেই অনেক ধরনের ইনকাম করছে অলরেডি। সেটা হচ্ছে আপনারা যদি ফাইবারে আসেন,
আমরা ডিজিটাল মার্কেটিং এ দেখেন, ডিজিটাল এসইও তো একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট, এটা তো সবাই জানেন তাই না? আমাদের এসইওটা একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট, এটা সবাই জানেন না? তো আমরা ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে কি দেখলাম, আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা অপশন থেকে আমরা এসইওটাকে পেলাম। এখন দেখেন এই যে এসইও, এখানে আমরা দেখলাম এখানে বিভিন্ন ধরনের সেগমেন্ট আছে, অন পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, অ্যানালাইসিস। এখানে আমি কোনো, এখানে সব সার্ভিসগুলো একসাথে আসছে। আপনি যদি চান যে আমি আলাদা আলাদা দেখব, তাহলেও আপনি দেখতে পারেন। যেমন যদি দেখি যে অফ পেজের কাজ কারা করছে, এখানে দেখেন 26,000 প্লাস রেজাল্ট আসছে। মানে তারা হচ্ছে শুধুমাত্র অফ পেজের একটা সার্ভিসগুলো দিচ্ছে, এবং এখানে টপ রেটেডগুলোই উপরে থাকে উপরে, সেজন্য আপনারা দেখেন এখানে স্টার্ট ফ্রম $80, ফ্রম $5, এগুলো ডিপেন্ড করে এক এক, মানে যাদের লেভেলটা একটু হাই তারা একটু বেশি চার্জ করে, প্লাস সার্ভিসটাও হয়তো বেশি দেয়। তো এটা হচ্ছে ডিপেন্ড করে। আর দেখেন যে এখানে শুধুমাত্র এসইওর কাজ, এগুলো কিন্তু শুধুই এসইওর কাজ, অন্য কিছু না, সব এসইওর কাজ। এসইওর কাজ করে অলরেডি কিন্তু তারা ইনকাম করছে, প্লাস হচ্ছে দেখেন এখানে কত কত তারা সার্ভিস অলরেডি দিয়েছে, সেজন্যই এটা রিভিউ পেয়েছে। এসইও ফিউচার সম্পর্কে কিছু বলুন। আসলে এসইও ফিউচার, ফিউচার কিন্তু আসলে সব কিছুরই আছে। অনেকে বলে যে এসইও আসলে ভবিষ্যতে টোটালি থাকবে না, তো আমি মনে করি ওটা আসলে তেমন না, ব্যাপারটা টোটালি ওরকম না। এসইও অলওয়েজ আপডেট হয়, গুগল বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে, সেক্ষেত্রে এসইওর কাজ হয়তো কম বেশি হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু এসইওর কাজ একদমই থাকবে না, এটা এই ধারণাটা রাখা ঠিক না। কারণ দেখেন ডিজিটাল মার্কেটিং, আমি যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনাদের বোঝাই, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এবং অ্যানালগ মার্কেটিং, এই জিনিসটা কি? ডিজিটাল মার্কেটিং মানে অ্যানালগ মার্কেটিং বলতে আমরা কি বুঝি? আর রাস্তাঘাটে পোস্টার দেয়া, বিভিন্ন ধরনের অ্যাড দেয়া টিভিতে, বা টিভিতে, তারপর রেডিওতে, মানে যেভাবেই পারা যায় হচ্ছে অ্যাডগুলো দেয়া, ঠিক আছে, রাস্তায় পোস্টার লাগানো, তারপর বিভিন্ন ধরনের সেমিনারও বলা যেতে পারে করা। তো এগুলোই হচ্ছে অ্যানালগ মার্কেটিংয়ের মধ্যে পড়ে। আর ডিজিটাল মার্কেটিং কি? যখন আমরা এই মার্কেটিংয়ের কাজটা ডিজিটালি করছি, তখন সেটা হচ্ছে কি বলছিলাম, ও, তো ডিজিটাল মার্কেটিংটা কি? তখন আমরা হচ্ছে ডিজিটালি করছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আসার পরে কিন্তু অ্যানালগ মার্কেটিংটা একদম চলে গেছে সেরকম না। অ্যানালগ মার্কেটিং কি এখন হয় না? আপনারা বলেন, সবাই একটু রেসপন্স করেন, এখন কি অ্যানালগ মার্কেটিং হয়? আর আপনারা কি কখনো মনে করেন যে অ্যানালগ মার্কেটিংটা চলে যাবে, একদম ফিনিশ হয়ে যাবে? এরকম কি কারো মনে হয়? এটা কিন্তু কখনো যাবে না। আপনারা ধরেন একটা নতুন কিছু এসেছে, সেজন্য হয়তো আপনারা মানে সুবিধার জন্য ওই জিনিসটাতে আমরা যাচ্ছি, ওই দিকে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যাচ্ছি, কারণ ওটা হচ্ছে অনেক বেনিফিট দেয়, সেজন্য আমরা যাচ্ছি। কিন্তু তারপরে কিন্তু অ্যানালগ মার্কেটিং যে চলে যাবে, ফিনিশ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে?
অনেক কম বলতে হয়তো গ্রোথটা ওরকম নাই, কিন্তু যেই ধরনের সেক্টরে কাজ করা হতো সেটা কিন্তু এখনও করা হচ্ছে। আপনার টিভিতে কি অ্যাড হচ্ছে না? টিভিতে কিন্তু অ্যাড হচ্ছে। আপনি যে রাস্তায় বড় বড় বিলবোর্ড দেখেন সেগুলো কি হচ্ছে না? হচ্ছে, কিন্তু সব কিছুই হচ্ছে। তো সেরকমই আসলে আমি এসইও মানে এসইওর ব্যাপারটা আমি ডিজিটাল মার্কেটিং এর উদাহরণ দিয়ে বুঝালাম যে এসইওর কাজগুলোও এরকম, হয়তো গুগলের আপডেটের সাথে আপনাদেরও আপডেট হতে হবে। ঠিক আছে, এআই চলে আসছে, সমস্যা নেই। এআই এর যে ব্যাপারগুলো আছে, স্কিলগুলো আছে, সেই স্কিলগুলো আপনি নিজে ওই স্কিলের সাথে নিজে আপডেট হন, ওই স্কিলগুলো রপ্ত করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার কিন্তু সুযোগ আরও বাড়ছে। ঠিক আছে, আপনার কাজটা সহজ হয়ে যাচ্ছে, আপনার সুযোগ কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। তো এরকম না যে আসলে ফিউচারে এগুলা থাকবে না, এগুলা সব উধাও হয়ে যাবে, এরকম ধরনের চিন্তা ভাবনা করার প্রয়োজন তেমন একটা নাই। আপনি নিজেকে ওইভাবে বিল্ড আপ করেন যাতে কেউ আসলে আপনাকে ওইভাবে আসলে নাড়াতে না পারে। সেটা আপনাকে নিজেকে ওইভাবে বিল্ড আপ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা। আর আরেকজন বলছিলেন যে আমার ফাইবার কোনো অ্যাকাউন্ট আছে কিনা। অ্যাকাউন্ট আছে, প্লাস আমি, হ্যাঁ ওখানে আমি আছি, কিন্তু আসলে এটা আমি পাবলিকলি শেয়ার করি না, কারণ হচ্ছে আমি অনেক প্রবলেম ফেস করি যদি পাবলিকলি শেয়ার এভাবে করা হয়। ঠিক আছে, পড়াশোনা তো আমি এখনো শুরুই করিনি। আমি তো আপনাদের যে আপনাদের কনফিউশনগুলো আছে সেগুলো আগে ক্লিয়ার করছি। ঠিক আছে, আমাদের যে মডিউল অনুযায়ী যে পড়া সেটা আমি শুরু করব এখন। আমাদের যা যা ওয়েবসাইটের কথা বলার কথা ছিল সেটা বললাম, ফাইবারের কথা বলা ছিল সেটা করলাম। এখন আমাদের যে মডিউল অনুযায়ী আমাদের যে এটা আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, ক্লাসের পরে কোশ্চেন করার অপশন থাকবে আপনাদের, সেজন্য আমি এখন আপাতত চ্যাট বক্সটা অফ রাখছি, কারণ আমি এখন স্লাইড দিয়ে পড়াবো, এর মাঝে দরকার নেই আমাদের এটা। তো এসইও শেখার ক্ষেত্রে প্রথমেই আসলে আমাদের জানতে হবে এসইও জিনিসটা কি। এসইওর ফুল ফর্ম তো সবারই জানা আছে, যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে আমাদের নিজেদেরকে র্যাঙ্কিংয়ে আসার জন্য যেই যে জিনিসগুলো অপটিমাইজ করতে হয়, মূলত আমাদের ওই কাজগুলোই আমরা এসইওর মধ্যে শিখি। সেজন্য এটাকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, এটা কিন্তু দুটোই বলা হয়েছে, অফ ওয়েবসাইট ট্রাফিক। মানে ওয়েবসাইট ট্রাফিক, ট্রাফিক বলতে হচ্ছে আমরা বুঝি যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট, আমার একটা ওয়েবসাইট যত মানুষ ভিজিট করে
সেই ভিজিটররাই হচ্ছে ট্রাফিক, সেই ভিজিটরকেই আসলে ট্রাফিক বলা হয়, ঠিক আছে? তো আমাদের এসইও জিনিসটা কি, এটা হচ্ছে একটা প্রসেস যা ইমপ্রুভ করে কোয়ালিটি এবং কোয়ান্টিটি। আমাদের কোয়ালিটিটাও ইমপ্রুভ করে, কোয়ান্টিটিটাও ইমপ্রুভ করে। এখন কোয়ান্টিটিটা কিভাবে ইমপ্রুভ করে, আমরা যখন আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে আনতে পারি তখন আসলে কি হয়, যখন র্যাঙ্কিংয়ে আনতে পারি তখন আমাদের যেই ভিজিটর আছে ভিজিটর কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সার্চ ইঞ্জিনে আমাদের কোয়ান্টিটিটা বৃদ্ধি পাচ্ছে। আর কোয়ালিটিটা কি, কোয়ালিটিটা হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে ধরেন যে আমার যদি কোনো একটা কেক রিলেটেড ওয়েবসাইট থাকে যেখানে আমি আসলে কেক বিক্রি করব, এরকম কিছু। তো এই কেক রিলেটেড একটা ওয়েবসাইটে যখন আসলে র্যান্ডম কোনো ট্রাফিক আসে যারা আসলে কেক কেনার প্রতি কোনো ইন্টারেস্টেড না, ঠিক আছে, এরকম কোনো যদি ট্রাফিক আসে তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের ট্রাফিকটা কিছুটা বাড়ছে, ঠিক আছে, কিন্তু আমাদের যেই একটা লক্ষ্য আছে আমরা কেকটা বিক্রি করব, আমরা সেলস বাড়াবো, সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হচ্ছে না। তো এসিওর মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, সেই কোয়ালিটিটা কিভাবে, এটাকে বলা হয়েছে যে কোয়ালিটি। আসলে আমরা যখন একটা এসিও করছি, এসিও করে আমরা র্যাঙ্ক পাচ্ছি, তো এই র্যাঙ্ককে পাওয়ার ফলে আমাদের যে ট্রাফিকটা আসছে তারা কিন্তু আমাদের পেজ রিলেটেড বা আমাদের পেজের প্রতি ইন্টারেস্টেড এমন কেউই আসছে, ঠিক না? তো সেই জন্য আসলে এই কোয়ালিটিটাও আমরা বৃদ্ধি পাচ্ছে। এর জন্যই বলা হচ্ছে যে আমাদের যে ভিজিটরের ট্রাফিক, ভিজিটর বা ট্রাফিক যেটাই বলেন, তাদের কোয়ালিটিটা বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা হচ্ছে রিলেটেড, আমাদের যে বিজনেস মানে টপিকসটা আছে বা আমাদের যে ব্লগ টপিকটা আছে সেই রিলেটেড আমরা ট্রাফিকটা এখানে গ্যাদার করতে পারছি এসইওর মাধ্যমে। তো SEO targets unpaid traffic rather than direct traffic or paid traffic. এখানে একটা কথা বলছে যে SEO আসলে টার্গেট কি করে, আনপেড ট্রাফিকের টার্গেট করে, রেদার দেন ডিরেক্ট ট্রাফিক অর পেড ট্রাফিক। এখন ডিরেক্ট ট্রাফিক আর পেড ট্রাফিক ধরুন, আচ্ছা আমি আপনাদের থেকে শুনি যে পেড ট্রাফিক বলতে আপনারা কি বুঝতে পারছেন। চ্যাট বক্সটা ওপেন করে দিলাম। যে পেড ট্রাফিকটা আপনি কি বুঝেন আর আনপেডটা কি বুঝেন, সবাই একটু বলেন। সবাই রেসপন্স করেন, এখানে তো অনেক মানুষ এসছে। সবাই বলেন, যার যেটা মনে হয় সেটা বলেন, কোনো সমস্যা নেই, ভুল হোক বা সঠিক হোক কোনো সমস্যা নেই। না জানলেও সমস্যা নেই, যার যেটা মন চায় জাস্ট বলেন, আমি একটু দেখি আর কি। যারা টাকা দিয়ে কেনা, গুগলকে টাকা দিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করে ট্রাফিক নিয়ে আসে। আচ্ছা, না জানলেও সমস্যা নেই, আপনারা তো জানতেই এসেছেন এখানে, যারা জানেন তারাই বলেন।
পেইড ট্রাফিকের অ্যাডস রান করে ট্রাফিক আনা, আনপেইড ন্যাচারালি ভিউয়ার্স, জানি না গুগল ট্রাফিক। হ্যাঁ, আপনাদের আসলে অনেকেই জানেন, অনেকেই জানেন না, তো সমস্যা নেই। যারা জানেন না তাদের সমস্যা নেই, যারা জানেন তারা তো ভালো জানেন। তো আপনারা কি কখনো এমন কিছু দেখেছেন যে গুগলে কোনো কিছু লিখে সার্চ করেছেন, ওখানে স্পন্সর্ড কোনো লেখা আসছে? যারা জানেন না তারাও কি এরকম কিছু দেখেছেন? মানে আমরা কোনো কিছু লিখে সার্চ করেছি, গুগলে স্পন্সর্ড একটা লেখা আসছে। এটা জিনিসটা না জানলেও হয়তো সবাই এটা খেয়াল করেছেন। যেমন নেমচিপ যদি লিখে আমি সার্চ করি, এই যে দেখেন নেমচিপ লিখে সার্চ করলাম, তো নেমচিপ লিখেও আসলে যখন সার্চ করেছি তখনও তাদের অ্যাডটাই আসছে, কারণ নেমচিপ কি করেছে, তাদের একটা অ্যাড আসলে গুগলে অ্যাড ক্যাম্পেইন করেছে। এটা হচ্ছে নেমচিপ দিয়ে যেমন সার্চ করলে আসবে, এটা হয়তো বাই ডোমেন এরকম কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলেও আসবে। দেখে আসে কিনা, এই যে দেখেন আমি বাই ডোমেন লিখে সার্চ করলাম, তখনও কিন্তু নেমচিপটা চলে আসছে। তখন আবার আরও একটা শো করছে, কারণ তারা এই আরেকজন যেটা আছে তারা হচ্ছে অ্যাড রান করেছে। আচ্ছা, খেয়াল না করলেও সমস্যা নেই, আমি তো এখন দেখালাম, তাই না? আমাদের যে স্পন্সর যে জিনিসগুলো আসে আমরা সার্চ করলে গুগলে, এটা তো আমি দেখালাম। তো এই জিনিসটাই হচ্ছে মূলত পেইড পেইড ট্রাফিক বলা হয়, যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডের মাধ্যমে আমরা আমরা টাকা পে করছি, তাদেরকে টাকা পে করছি, তারপর হচ্ছে তারা অ্যাড রান করে আমাদেরকে, ধরেন আপনি যদি র্যাঙ্কিংয়ে নাও থাকেন তাও কিন্তু আপনার ওয়েবসাইটটা একদম উপরে চলে আসবে যদি আপনি ওই ধরনের অ্যাড রান করেন। ঠিক আছে? তো এটা অ্যাড রান করতে কিন্তু আবার অনেক টাকা লাগবে। এই যে এখানে স্পন্সর্ড লেখা থাকে, এই স্পন্সর্ড মানে হচ্ছে তারা হচ্ছে একটা অ্যাড এটা করছে, অ্যাডের মাধ্যমে তারা এখানে আছে। ঠিক আছে? এই যে স্পন্সর্ড লেখা, তারা তাদেরও অ্যাডের মাধ্যমে তারা এখানে আছে। এখানে দেখেন আরও আছে স্পন্সর্ড, এই সবাই হচ্ছে অ্যাড দিয়েছে গুগলের মাধ্যমে, গুগল অ্যাডের মাধ্যমে সবাই অ্যাড দিয়েছে, সেজন্যই তারা উপরে আছে। এটাও হচ্ছে স্পন্সর্ড। আর এই যে এইগুলো আছে না, স্পন্সর ছাড়া তারপরে হচ্ছে লিস্টে হচ্ছে আমাদের রেগুলার যে র্যাঙ্কিং দিয়ে লিস্ট, তারা হচ্ছে এটা দেখেন, যারা হচ্ছে লিস্ট র্যাঙ্কিংও করেছে তারা কিন্তু র্যাঙ্কিং করেও তারপরও আবার করছে, অ্যাড রান করাচ্ছে, তারা আরও বেশি তাদের যে ট্রাফিক আছে তারা পেতে চাচ্ছে, সেজন্য কিন্তু এই কাজটা করে। তারা নিজেরা অলরেডি কিন্তু র্যাঙ্কিংয়ে আছে, তারপরেও তারা অ্যাড রান করে। তো ওই স্পন্সর্ড যেগুলো লেখা আছে তারাই হচ্ছে অ্যাড রান করে উপরে থাকে। আর ওই জিনিসটা করতে অনেক টাকা খরচ হয়, গুগলে করতে আরও বেশি টাকা খরচ হয়। ঠিক আছে? এটা হচ্ছে গুগলেরটা গেল, সেটাই হচ্ছে মানে পেড ট্রাফিক। ঠিক আছে? আর আনপেড বলতে কি বোঝায়? আনপেড মানে হচ্ছে আমরা যেই এসইও করছি, এসইও করে আমাদের পেজটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসছি, সেটাই হচ্ছে আনপেড ট্রাফিক। এটা আমরা এই ট্রাফিক যখন আমাদের একটা র্যাঙ্ক করার ফলে আমাদের ওয়েবসাইটটা যখন উপরে চলে আসছে, তখন কিন্তু মানে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি, যেমন ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল হিসেবে এটা বলছি, কি লিখবো, আচ্ছা বেস্ট ডোমেইন,
এটা ফর এক্সাম্পল এখানে বেস্ট ডোমেন হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ করলাম আমি। এটি হচ্ছে স্পন্সর্ডগুলো মানে এখন আপাতত বাদ। এরা হচ্ছে এসইও করে র্যাঙ্ক উপরে আসে নাই, তারা অ্যাড করে উপরে আসছে। আর এসইও করে উপরে আসছে কি এই জিনিসটা, এখানে দেখেন স্পন্সর্ড লেখা নাই, এটা হচ্ছে তারা এই জায়গাটাতে যে আছে এটা হচ্ছে এসইও করে এই জায়গাটা আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি হয়তো এসইও সম্পর্কে অনেক কিছু জানেন, সেজন্য ব্যাকলিংক বা আদার্স কথাগুলো বলছেন। এগুলো কিন্তু আমার এখানে যারা স্টুডেন্ট আছে তারা অনেকেই বুঝবে না, সেজন্য আমি ডিটেলসের যে কথাগুলো সেগুলো আসলে বলতে চাই না, আমি জাস্ট ওভারঅল ভাবে বুঝাচ্ছি আপনাদের। তো আপনার কথাটা ঠিক আছে, আপনি যেভাবে বলেছেন সেটাও ঠিক আছে। আনপেড হলো যেটা অর্গানিকভাবে আমরা এসইও, শুধু ব্যাকলিংক না, সব কিছু এসইও, অন পেজ, টেকনিক্যাল, অফ পেজ যত কিছু আছে সেগুলা করে আমরা কোনো অ্যাড রান করা ছাড়াই আমরা হচ্ছে ট্রাফিক পাই। যেমন হচ্ছে আমি যখন এটা লিখে সার্চ করলাম তখন এই এই যে এখানে আসলাম, আমি এখানে এসে ক্লিক করলাম, তারা কিন্তু কোনো ধরনের পেমেন্ট না করেই আমাকে ভিজিটর হিসেবে পাচ্ছে, ঠিক না? তো এটাই হচ্ছে অর্গানিক, অর্গানিক যেটা বলা হয় এটাই হচ্ছে অর্গানিক ট্রাফিক। মানে আমরা পে করছি না গুগলকে, কিন্তু আমরা পে করা ছাড়াই আমরা নিজেদের অবস্থানটা কেমন জায়গায় নিয়ে গিয়েছি যাতে আমাদের অডিয়েন্স যারা আছে নিজেরা সার্চ করেই আমাদের খুঁজে আমাদের ওয়েবসাইটে ঢুকছে। এটাই হচ্ছে মূলত অর্গানিক ট্রাফিক বলা হয়। হ্যাঁ, এটি দীর্ঘমেয়াদী টেকসই হয়, কারণ হচ্ছে আপনি যখন একটা অ্যাড রান করবেন সেটা কয়েকদিনের জন্য, আপনি সারা জীবন আসলে অ্যাড রান করা পসিবলও না, কারণ হচ্ছে এই অ্যাড রান করতে প্রচুর টাকা খরচ হয়, বিশেষ করে গুগলের অ্যাড রান করতে অনেক টাকা খরচ হয়। সেক্ষেত্রে আপনি যদি এসইওর মাধ্যমে গুগলে একটা ভালো অবস্থানে চলে যেতে পারেন সেটা কিন্তু আপনার জন্য বিশাল একটা পাওয়া। এটা অবশ্যই দীর্ঘমেয়াদী, কারণ হচ্ছে আবার এটা দীর্ঘমেয়াদী ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনাকে এটা পেতেও একটা অনেক টাইমের প্রয়োজন হয়, অনেক সময় এটা অনেক টাইম লাগে। তবে টোটালি এটা আপনার নিজের স্কিলের উপর ডিপেন্ড করে, অনেক সময়ই আপনি যখন সব কিছু ভালোভাবে করতে পারে তখন মোটামুটি 1 বছরের মধ্যে একটা ভালো অবস্থানে চলে যাওয়া সম্ভব হয়, একদম উপরের দিকে আর কি, 1 থেকে 10 এরকমের কথা বলছি। আচ্ছা, যেটাই হোক, এখন আমাদের এই জিনিসটা তো সবাই ক্লিয়ার যে অর্গানিক ট্রাফিক, আনপেইড, তারপর পেইড আনপেইড, এই জিনিসগুলো সবাই ক্লিয়ার না? আর আনপেইড বললেও কিন্তু এই জিনিসটাকে ফ্রি বলবেন না, কারণ ফ্রি না কেন, এখানে হচ্ছে আপনি যদি নিজে এসইও এক্সপার্ট হন, আপনি নিজের কাজটা নিজে করছেন, তখন কিন্তু আপনাকে একটা ভালো একটা অ্যামাউন্ট সময় আপনাকে এখানে ইনভেস্ট করতে হচ্ছে। তো এটা ফ্রি না, আসলে টোটালি ফ্রি না। প্লাস হচ্ছে আপনি যদি এসইও এক্সপার্ট হায়ার করেন সেক্ষেত্রে আপনার এসইও এক্সপার্টকে আপনাকে একটা অ্যামাউন্ট টাকা পে করতে হচ্ছে। তো এটা ফ্রি না, কিন্তু আমরা গুগলকে কোনো ধরনের অ্যাড রান না করে আমরা অডিয়েন্সটা পাচ্ছি, সেই জন্য বলা হয় আনপেইড, যে আমাদের কোনো অ্যাড রান করা হচ্ছে না, কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু করতে হচ্ছে। বা আপনি যখন এটা আসলে, আচ্ছা এতটুকুই বোঝেন, আর বোঝার প্রয়োজন নেই। সবাই ক্লিয়ার না? কারো কনফিউশন থাকলে বলতে পারেন।
আচ্ছা ঠিক আছে, চ্যাট বক্সটা আবার একটু অফ রাখছি। তারপর আমরা কিভাবে একটা সার্চ ইঞ্জিন কাজ করে সেটা আমরা একটু মানে পুরো ডিটেলসে যাব না, আমি ওভারভিউ হিসেবে দেখাবো এখানে। তো এসইও কাজটা যদি এসইও জিনিসটা যদি আমি আরেকটু ডিটেলসে বলি, যে ধরেন আপনি যে প্রথমে আমি একটা কেক শপের উদাহরণ দিয়েছিলাম। ফর এক্সাম্পল আপনি একটা কেক শপের বিজনেস করছেন, বিজনেস করার পরে তারপর আপনি একটা ওয়েবসাইট খুললেন। ওয়েবসাইট খোলার পর দেখলেন যে আসলে আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসছে না, বা যেহেতু আপনার ওয়েবসাইটটা কেউ চেনে না, আপনি নতুন একটা কেক শপ ওপেন করেছেন, আপনার ওয়েবসাইট আপনাকে কেউই চেনে না, তো আপনি আসলে নিজেকে চেনানোর ব্যবস্থা করছেন। আপনি ওয়েবসাইটটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছেন, ভালো ভালো কন্টেন্ট লিখছেন, তো সেটার মাধ্যমে আসলে আপনি নিজে ট্রাফিক আনার ব্যবস্থা, মানে ট্রাফিক আনতে চাচ্ছেন। সেই জন্যই যেই কাজগুলো আমাদের করতে হবে, এই কন্টেন্ট লেখা, তারপর তাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, পুরো ওয়েবসাইটটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, ওয়েবসাইটের ব্যাকে কি কি কাজ করতে হয়, এই জিনিসটাই পুরো প্রসেসটাই হচ্ছে আমাদের এসইওর কাজ। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটটাতে আমি কন্টেন্ট একটা পাবলিশ করলাম, ফর এক্সাম্পল আমি কেক কিভাবে বানাতে হয় সেটা একটা কন্টেন্ট লিখেছি, আমি ওয়েবসাইটে পাবলিশ করলাম। তো পাবলিশ করার পরে কি কি জিনিস হয়, আমাদের একটা কিভাবে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ হয়, কিন্তু আমরা একটা পাবলিশ করার পর সরাসরি কিন্তু গুগল আসলে সেটা আমাদের র্যাঙ্কিংয়ে বা আমাদের যেই সার্চ, আমরা যেই সার্চ করলে যে রেজাল্টগুলো পেয়ে যাই সেই রেজাল্টের মধ্যে সরাসরি চলে আসে না। এর পেছনে অনেক কাজ হয়, অনেক ধাপ আছে কাজের। তো আমরা যখন কন্টেন্টটা লিখেছি আমাদের ওয়েবসাইটে যে কেক কিভাবে বানাতে হয়, তো এই কন্টেন্টটা এখানে আছে। এইখানে আসার পরে এখানে আমি একটা ক্রলার বা স্পাইডার যেটাই বলেন, এটা হচ্ছে আমি যদি সার্চ করে দেখাই আপনাদের, গুগল ক্রলার। এখানে একটা মানে ডেফিনিশনের মতো লেখা আছে, গুগল ক্রলার্স ডিসকভার এবং স্ক্যান ওয়েবসাইট। তো গুগল ক্রলারটা আমি যদি ইমেজের মধ্যে দেখি, এখানে আসলে জাস্ট ইমাজিনারি একটা ছবি দেখায় যে একটা স্পাইডারের মতো, মানে স্পাইডারের মতো জাল ফেলিয়ে তারপরে বিভিন্ন জিনিসকে কানেক্ট করে, এই জিনিসটাকে বোঝানোর জন্য আসলে স্পাইডার বলা হয়। এটা মূলত হচ্ছে একটা ই আপনার প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম। এটা হচ্ছে গুগল বিভিন্ন ধরনের, মানে গুগল ক্রাউলারটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে কম্পিউটার একটা প্রোগ্রাম তারা বানিয়েছে। সেই প্রোগ্রামটাকে এমনভাবে সেট করেছে যাতে তারা আসলে ওয়েবসাইট ভিজিট করা থেকে ইন্ডেক্স করা এই সব কাজগুলো করতে পারে। আর যেহেতু তারা পুরো সব ওয়েবসাইটকে জালের মতো আসলে কানেক্ট করে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, সেজন্যই মূলত আসলে স্পাইডার নামটা দেয়া হয় তাদেরকে। তাদের কাজের ধরনটার জন্য আসলে স্পাইডার বলা হয়, বা ক্রলার যেটাই বলতে চান বলতে পারেন। এটা মূলত একটা প্রোগ্রাম, কোড করে করা হয়। অনেক প্রোগ্রামের কথা তো শুনেছেন আশা করি, যে কম্পিউটার যারা সায়েন্টিস্ট আছে মূলত তারা হচ্ছে প্রোগ্রামিংয়ের দিকে ইন্টারেস্টেড, বা ওই জিনিসগুলো তারা বানায়। তো আপনাদের জাস্ট এতটুকু জানা থাকলেই চলবে, এর বাইরে মানে অত ডিটেলস আমাদের জানার প্রয়োজন নেই আমাদের এসইও কাজ করার ক্ষেত্রে। তারপর আমাদের কন্টেন্টটা আমরা যখন লিখলাম তখন আচ্ছা, আপনাদের মাইক্রোফোন কি অন করা নাকি অফ? তো আচ্ছা, আমরা কন্টেন্টটা লিখেছি, এখানে আমাদের কন্টেন্টটা আছে। আমরা কি একটা কি কন্টেন্ট লিখেছি, কিভাবে বানাতে হবে সেই
আমরা একটা আর্টিকেল বলেন বা কন্টেন্ট বলেন, যেটাই বলেন, আপাতত এই পর্যন্তই বুঝেন যে একটা আর্টিকেল লিখেছি। তারপর আমাদের এখান থেকে গেল এইখানে আমাদের ক্রলার যে আছে তার কাছে গেল, মানে ক্রলারটা আমাদের যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটাকে এখন ঘুরে ফিরে দেখবে যেটার মধ্যে কি কি আছে, কি সম্পর্কে লিখেছে, এটা কিসের আর্টিকেল, এই সব কিছু এই ক্রলারটা এখন ঘুরে ঘুরে দেখবে। ঘুরে ঘুরে দেখার পরে এটা কি করবে, এটা হচ্ছে আমাদের একটা লোকাল সার্ভার থাকে, সেই লোকাল সার্ভারে এটা স্টোর করবে। লোকাল সার্ভারে স্টোর করার পরে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সার হচ্ছে আরেকটা প্রোগ্রাম আছে, সেটা ক্রলারের সাথেই আসলে রিলেটেড, মানে ক্রলারেরই একটা কাজ বলতে পারেন ইন্ডেক্সিং করা। তো এই কাজটা সে লোকাল সার্ভারে যখন জমা করলো তখন সে এটা ইন্ডেক্স করবে। ইন্ডেক্স করা মানে হচ্ছে সেটাকে সে বিভিন্নভাবে আর কি বলবে এই জিনিসটাকে অ্যাপ্রুভ করা যায় নাকি, রাখা যায় নাকি, সেই জিনিসটা সে অ্যাপ্রুভ করবে। এটা বুঝেন যে ইন্ডেক্স করা মানে হচ্ছে অ্যাপ্রুভ করা। অ্যাপ্রুভ করার পরে হচ্ছে এটা এখানে রাখলো, ইন্ডেক্স করলো। তারপর হচ্ছে ক্যাটাগরি। এখন ইন্ডেক্স করার পরে সে এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করলো। তারপর কি হচ্ছে একটা র্যাঙ্কিং অ্যালগোরিদম আছে এখানে। র্যাঙ্কিং অ্যালগোরিদমে গিয়ে কি হয়, ওটা হচ্ছে আপনার যে আর্টিকেলটা আছে সেটা র্যাঙ্কিংয়ে কত নম্বরে আসছে সেটা একটা মেজারমেন্ট করা হয়। এটা কিন্তু মানে অনেক দ্রুত কাজগুলো হয়ে যায়। তার আমরা যখন আসলে কোনো কিছু লিখে সার্চ করি তখন কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে রেজাল্টটা পেয়ে যাই, কিন্তু এই সেকেন্ডের মধ্যে আসলে এই অনেক কাজগুলো করা হয়ে থাকে। তারপরে এই র্যাঙ্কিং অ্যালগোরিদম 1 নম্বরে কে থাকবে তাকে ডিসাইড করে, তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তারপর 2 নাম্বার, 3 নাম্বার এরকম একটা র্যাঙ্ক করে, ঠিক আছে? এই র্যাঙ্ক করার পরে হচ্ছে এসিআরপি আমি এখানে লিখেছি দেখেন, এই এসিআরপিতে তারপরে হচ্ছে আমাদের জিনিসটা দেখায়। এসিআরপিটা কি জিনিস যদি আমি আপনাদের দেখাই, এসিআরপিটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, মানে হচ্ছে আমি যেমন এটা লিখেও সার্চ করলাম আমাকে যে রেজাল্ট পেজটা দেখাচ্ছে এটাই হচ্ছে এটার জন্য একটা এসিআরপি, ঠিক আছে? তো আমাদের যে সার্চ করার পর যে রেজাল্ট পেজটা চলে আসে সেটাকে মূলত এসিআরপি বলে। এই যে এখানে দেখাচ্ছে আচ্ছা, অনেক লোড নিচ্ছে টাইম, দেখেন তো বুঝেই যাচ্ছে। আর আমিও যেটা দেখালাম যে আমাদের সার্চ করার পরে যে একটার পেজ এসেছে এটাই হচ্ছে এসিআরপি। তারপর এটাও হচ্ছে আমি যে কাজটাই বললাম সেটা একটু অন্যভাবে দেখিয়েছে। আর এই কাজটাই যদি আমি একটা উদাহরণের সাথে বুঝাই তাহলে হয়তো আপনাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে বুঝতে। যেমন ধরুন ফর এক্সাম্পল ফার্মেসির কথা চিন্তা করুন। যদি যেমন এটা ধরেন একটা গাড়ি, এখানে ওষুধ রাখা আছে, মেডিসিন, অনেক ধরনের মেডিসিন রাখা আছে। মেডিসিন নিয়ে তারপর হচ্ছে ফার্মেসিতে একটা গেল, মানে একটা ফার্মেসিতে ডেলিভার করতে গিয়েছে। তারপর ফার্মেসিতে কি আছে, ফার্মেসিতে ধরেন বিভিন্ন তাদের লোক থাকে যারা হচ্ছে ওষুধগুলা ঠিক করে রাখে। তো এরকম একজন এজেন্ট আছে যিনি হচ্ছে এই ওষুধগুলাকে জাস্ট হচ্ছে গাড়ি থেকে আমাদের ফার্মেসির ভিতরে জমা করবে। এই লোকের ধরেন ওই লোকটার নাম ক্রলার, তিনি হচ্ছে এইটা থেকে এখানে এসে ফার্মেসিতে আমাদের জমা করলো। আমাদের ফার্মেসিতে রাখার জায়গা থাকে প্রথমে, বা গোডাউন হিসেবে ধরতে পারেন। আমি ফর এক্সাম্পল এগুলো দেখাচ্ছি আর কি, আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে বলছি কথাগুলো।
ফর এক্সাম্পল গোডাউনে রাখা হলো। গোডাউনে রাখার পরে এখানে আরেকজন এজেন্ট আছে, তার কাজ হচ্ছে কি, তার কাজ হচ্ছে এই জিনিসগুলোকে সে রাখবে কি রাখবে না, কোন জিনিসটাকে কোথায় রাখবে, কোনটা হচ্ছে এ গ্রেডের জিনিস, কোনটা বি গ্রেডের জিনিস, সেই জিনিসটা হচ্ছে আলাদা আলাদা করলো। কারণ গ্রেডিংও কিন্তু হয়, যেমন অনেকগুলো আছে ভালো, অনেকগুলা খারাপ, একই জিনিস সেগুলাতে একটু ফল্ট থাকলে সেটাকে বি গ্রেড বলে, কোনোটাতে একটু ফল্ট না থাকলে এ গ্রেড বলে। তো এরকম ধরেন, এরকম এই লোকের কাজ হচ্ছে এই গ্রেডিং অনুযায়ী এটাকে আলাদা আলাদা করা। এখন ধরেন এখানে বিভিন্ন ধরনের ভালো ওষুধগুলো আছে, এটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভালো ওষুধ, বিভিন্ন ব্র্যান্ডেরও তো হয়, বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ থাকে। তো এখন সবগুলা হচ্ছে এই ইন্ডেক্সার থেকে এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে সিলেক্ট করা হবে। ফর এক্সাম্পল ধরেন যে কেউ যদি নাপা কিনতে চায়, প্যারাসিটামল কিনতে চায়, তাহলে কিন্তু দেখবেন যখন আপনি কোনো ফার্মেসিতে গিয়ে কোনো ওষুধ কিনতে চাচ্ছেন, তো ফার্মেসিতে যারা থাকে কাজ করে তারা কিন্তু পুরো ফার্মেসিটা ঘুরে ঘুরে দেখে না, তারা কিন্তু জানে তাদের ওই ওষুধটা মেডিসিনটা কোথায় রাখা আছে। সেক্ষেত্রে কি করে, তারা জাস্ট ওইখানে চলে যায় যেখানে তারা তো জানেই তারা কোন ওষুধটা কোথায় রেখেছে, তারা জাস্ট ওইখানে চলে যায়। কিভাবে চলে যায়, কারণ হচ্ছে তারা ক্যাটাগরি অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করে রেখেছে যে আমার এই ক্যাটাগরির ওষুধগুলো এখানে থাকবে, ওই ক্যাটাগরির ওষুধটা ওইখানে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন, আমাদের যেই রেজাল্ট আমরা কোনো কিছু সার্চ করলে কিভাবে আমাদের লেখার পর থেকে কিভাবে আমাদের জিনিসটা আমাদের কাছে আসে সেটার জন্য। তারপর ধরেন এখানে একটা র্যাঙ্কিং অ্যালগোরিদম আছে, সেটা ধরেন যে আপনি একটা সিরিয়াল মেনটেন করছেন, তারপর সিরিয়ালে যে প্রথমে আছেন সে পাচ্ছেন, তারপরে সিরিয়ালে 2 নম্বরে যিনি আছে তারপর তিনি পাবেন, এরকম করে তারপর একটা রেজাল্ট এখানে শো করলো। মানে হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে তো দেখালাম, তারপরে রেজাল্ট হিসেবে কোনটা শো করলো এখানে, যারা 1 নম্বরে, মানে আমরা তো কন্টেন্ট লিখবো, তো 1 নম্বরে যে কন্টেন্টটা ভালো হিসেবে এখানে করা হয়েছে সেটা 1 নম্বরে আসবে, তারপরে 2 নম্বরে, তারপরে পুরো রেজাল্ট পেজটা ওইভাবেই সাজবে, মানে আমাদের সামনে আসবে। এই জিনিসগুলো বোঝা গিয়েছে? কনফিউশন আছে কারো? আমাদের এই মানে সার্চ করার থেকে কিভাবে আমরা একটা রেজাল্ট পাই, ইন্টারনালি কিভাবে কাজটা হয়, সে জিনিসটা আপনার বুঝতে পেরেছেন? মানে এখানে তো কোডিং এর অনেক কিছু আছে, সেগুলো তো আর আমাদের বোঝার প্রয়োজন নেই। আমরা জাস্ট এটা বুঝবো যে ক্রলার কিভাবে কাজ করে, আমাদের জিনিসগুলো কোথা থেকে কিভাবে যায়, কোথায় গিয়ে ইন্ডেক্স হয়, তারপর ক্যাটাগরি অনুযায়ী ধরেন কিভাবে আমাদের কন্টেন্টটা থাকে, এটাই। যেমন কেক রিলেটেড যে কন্টেন্টগুলো অবশ্যই ড্রেসের সাথে মিশবে না, কেকটা যেটা আছে সেটা ড্রেসের সাথে কখনোই ক্যাটাগরিতে এক হবে না। আপনি যখন ড্রেস লিখে সার্চ করবেন, সেটা ড্রেস রিলেটেড সব কন্টেন্টের মাঝ থেকে সেরাটা আপনাকে দেখাবে। ঠিক আছে, আর কেক রিলেটেড যখন সার্চ করবেন তখন হচ্ছে যত কেক রিলেটেড কন্টেন্ট আছে তাদের কাছে সেটা সেটা থেকে সেরাটা আপনি প্রথমে দেখতে পারবেন। সবাই ক্লিয়ার? সবাই রেসপন্স করেন, কেউ কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার হলে তাহলে আমি এটা তো দেখালাম, এটাও মূলত ওই কাজটাই আমি আরও অন্যভাবে আর কি আপনাদের বোঝার ক্ষেত্রে এটা দিয়েছি।
এটা আরেকটু মিনিমাইজ করে মিনিফাই করে আর কি বোঝানো হয়েছে। এটা ক্রলার এখানে আছে, ওয়েব পেজগুলোকে ক্রল ইন করছে, তারপর এটাকে অ্যানালাইজ করছে, ইনডেক্সে স্টোর করা হচ্ছে। সেখানে যখন আমরা কোনো কিছু সার্চ করছি তখন সার্চ কোয়েরিটা এখানে যাচ্ছে, র্যাঙ্কিং অ্যালগোরিদমের মাধ্যমে এই যে ইনডেক্স থেকে তারপরে একটা সেন্ট ডাটা এখানে হচ্ছে, তারপর আমরা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি অ্যালগোরিদমের মাধ্যমে। যেটা সেরা আছে, মানে গুগলের কাছে সেরা রেজাল্ট মনে হয়েছে সেটাকে উপরে রেখেছে, এরকম আর কি র্যাঙ্কিংয়ের মাধ্যমে। তারপর 1 নাম্বার 2 নাম্বার, এখন তো গুগলে সার্চ করলে 1 নাম্বার 2 নাম্বার পেজ আসে না, কিন্তু অনেক সময় কিন্তু আগে এরকম অনেকেই ছিল যে আমাদের নিচে পেজ 1 পেজ 2 এরকম দেখাতো। এখন ওরকম আসে না তেমন একটা, মানে আমি যতটুকু দেখেছি পেজ 2 পেজ 3 সেগুলো আসলে তাদের বিভিন্ন ধরনের আপডেট তো অলওয়েজ হতে থাকে, সেজন্য এরকম। এখন জাস্ট মোর রেজাল্ট করে যেতেই থাকবেন এরকমই। তো আপনি যখন আসলে উপরে থাকবেন তখন মানে যে পেজগুলো র্যাঙ্কিং উপরে পেয়েছে তারা কিন্তু এই উপরে কয়েকটার মধ্যেই চলে আসে। আর যারা নিচে আছে র্যাঙ্কিংয়ে তারা নিচে অনেক অনেক নিচেও আপনি অনেক সময় খুঁজে পাবেন যে অনেক ওয়েবসাইট এটা নিয়ে কাজ করেছে। তো সিগনিফিক্যান্স অফ এসইও, এসইও আসলে একটা কি ধরনের ইম্পর্টেন্স, এসইও কেন গুরুত্বপূর্ণ সেটা আমি একটু সিম্পলি বলার দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখেন, এখানে কস্ট ইফেক্টিভ এবং মার্কেটিং স্ট্র্যাটেজিটা এটা ভালো ধরতে পারে। কস্ট ইফেক্টিভ কেন, এটা হচ্ছে আপনাকে অ্যাডের জন্য সব সময় একটা অতিরিক্ত চার্জ রাখতে হচ্ছে না। এটার জন্য আপনি হচ্ছে মানে হচ্ছে যারা অ্যাড দিচ্ছে তারাও কিন্তু কন্টেন্ট বানাচ্ছে, তাই না? তারা কন্টেন্ট বানাচ্ছে, তারপরে আবার এক্সট্রাভাবে হচ্ছে অ্যাড দিচ্ছে, সেটা কিন্তু এক্সট্রা পে করতে হচ্ছে তাদের। কিন্তু এসইও করলে কি হবে, আপনি কন্টেন্টের মাধ্যমে আপনি উপরে চলে যাচ্ছেন, সেজন্য এটা কস্ট ইফেক্টিভ। এবং মার্কেটিং স্ট্র্যাটেজি তো অবশ্যই, কারণ আপনি অবশ্যই এসইও দিয়ে যখন উপরে যাচ্ছেন তখন আপনার একটা মার্কেটিং হচ্ছে, কেউ একটা সার্চ করলেই মানে ওই রিলেটেড সার্চ করলেই আপনাকে পেয়ে যাচ্ছে, সেটা অবশ্যই আপনার জন্য একটা ভালো মার্কেটিং উপায়। অ্যান্ড ট্রাস্টের একটা বিষয় এখানে ক্রিয়েট হয়, যখন আপনাকে আপনার যে অডিয়েন্স আছে তারা যখন দেখবে যে আসলে আপনি ভালো ভালো কন্টেন্ট লিখেছেন, তখন কিন্তু আপনার উপর তাদের একটা ট্রাস্ট বিল্ড হবে। ঠিক আছে? আর এই ট্রাস্টটা আসলে মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক আপনাকে এক্সট্রা বেনিফিট দিবে, কারণ কি আপনার অডিয়েন্স যদি আপনাকে ট্রাস্ট করে, আপনার থেকে কোনো সার্ভিস নিতে মানে তাদের মাঝে একটা নিরাপত্তা বোধ কাজ করে, বা আপনার যদি মনে হয় যে উনি ভালো সার্ভিস দিবে, আপনার কাছ থেকে ভালো কিছু পাবে, এই ধরনের জিনিসটা ট্রাস্টটা যদি আপনি বিল্ড করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাকে লং টার্ম, আপনার যে অডিয়েন্স আছে সেটা লং টার্ম হিসেবে পাবেন। আর আপনি যদি সেটা ই কমার্স সাইট বিল্ড করেন তাহলে তো আপনার সেখান থেকে লং টার্ম আপনি সেখান থেকে কাস্টমার জুগিয়ে ফেলতে পারছেন, সেটা অবশ্যই খুবই ভালো একটা আপনার মার্কেটিং প্লাস হচ্ছে সব কিছুর জন্যই ভালো। অ্যাডাপ্টেশন টু চেঞ্জ ইন অ্যালগোরিদম, অ্যালগোরিদম চেঞ্জ হবে, সেটাই স্বাভাবিক। আসলে সব কিছুই আপডেট হয়। আমাদের একটা অ্যাপ আমরা যদি মোবাইলে ডাউনলোড করি গুগল প্লে স্টোর থেকে, সেটাও কিন্তু কিছুদিন পর পর আপডেট হয়। তো এই আপডেটগুলো আসলে নর্মাল, এটা ইম্পসিবল কিছু না, বা এটা অ্যাবনর্মাল কিছু না, এটা খারাপও না। আপডেট হচ্ছে সেটাই ভালো। আর সেটার সাথে আমাদের কি করতে হবে, আমাদের নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে। এই চেঞ্জগুলো কি চেঞ্জগুলো আসছে সেগুলো আমরা দেখব, সেই অনুযায়ী নিজেদেরকে ইমপ্রুভ করে নেব। এটা কোনো বিগ ডিল না, আসলে এটা হচ্ছে আমাদের নিজেদের জন্যই ভালো আপডেট যেগুলো আসে। ইমপ্রুভ ইন ইউজার এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করে। গুগল কিন্তু এই জিনিসটা থেকে খুবই সেন্সিটিভ বলতে পারেন। গুগল চায় কি তার ইউজাররা যেন একদম বেস্ট রেজাল্টটা পায়,
সেজন্যই কিন্তু গুগল এই সবসময় অ্যালগোরিদমগুলো আপডেট করতে থাকে, কারণ গুগল কখনোই এটা চায় না যে কোনো উল্টাপাল্টা মানে কোয়ালিটি সম্পন্ন কোনো কন্টেন্ট না কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসছে এরকম কোনো জিনিস যেন না হয়। এই জিনিসটা গুগল সবসময় খেয়াল রাখে, কারণ গুগল চায় তার ইউজাররা যে সময় কোনো কিছু সার্চ করে কোনো কিছু জানতে চাইবে সেজন্য বেস্ট রেজাল্টটা শো করতে পারে। আর তারপরে কিন্তু তার ইউজাররা আসলে লং টাইম তার সাথে থাকবে, কারণ গুগলে যদি আমরা সার্চ করে ভালো রেজাল্ট না পাই তাহলে কিন্তু আমরা একসময় ডিমোটিভেটেড হয়ে যাব। ডিমোটিভেটেড হয়ে ধরেন আমরা অন্যদিকে বা অন্য কিন্তু আরও সার্চ ইঞ্জিন আছে, আমরা কিন্তু সেই দিকে মুভ করার চেষ্টা করব, তাই না? সেজন্য আসলে গুগল এই জিনিসটার প্রতি খুবই সবসময় খেয়াল রাখে যেন তার যে র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যারা আছে তারা যেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট দেয়। আচ্ছা, আমরা একটু 5 মিনিটের একটু ব্রেক নিই, আমাদের ক্লাসটা তো 10টা পর্যন্ত। ওটা সমস্যা না, ওটা নিচে থাকে। আচ্ছা, 5 মিনিটের জন্য একটু ব্রেক নিই আমরা, তারপরে হচ্ছে 5 মিনিট পরে আমরা আবার ক্লাসটা শুরু করে দেব। ক্লাস তো এখনো শেষ হয়নি, ক্লাস শেষে আবার হচ্ছে প্রেজেন্ট শিটটা দিব, তখন প্রেজেন্টে দিয়ে দিন, ঠিক আছে? শোনা যাচ্ছে আমাকে? সবাই আছেন তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে 5 মিনিট ওয়েট করার জন্য। তারপরে আমরা এই অর্ধেক এ পর্যন্ত দেখলাম এনহ্যান্স অনলাইন ভিজিবিলিটি। অনলাইন ভিজিবিলিটি অবশ্যই আমাদের বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা যখন র্যাঙ্কিংয়ে চলে আসছি আমাদের কিন্তু মানুষ সার্চ করে পেয়ে যাচ্ছে, সেজন্য আমাদের অনলাইন ভিজিবিলিটিটা ইনহ্যান্স হচ্ছে। কোয়ালিটি ট্রাফিক জেনারেশন, যেটা আমি প্রথমে বলেছিলাম, আমাদের এখানে ট্রাফিকটা শুধু ট্রাফিক জেনারেশনই হবে না, তারা হচ্ছে সেটা কোয়ালিটি ট্রাফিক জেনারেশন হবে। যারা হচ্ছে আমাদের পুরা আমাদের যেই জিনিসটা আছে, আমাদের যে সার্ভিসটা আছে সেই রিলেটেড ইন্টারেস্টেড, তারাই কিন্তু তারাই বেশিরভাগ আমাদের ট্রাফিক হচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের যে আউটপুট পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই সেটা কোয়ালিটিফুল আউটপুটটা পাচ্ছি। মোবাইল অপটিমাইজেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা দিয়ে আমরা মোবাইলের যে আমরা ওয়েবসাইটকে কিভাবে ভালোভাবে করতে পারি সেটাও আমাদেরকে শেখানো হয়, বোঝানো হয়। ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, আমরা ডেটার উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারি। ডেটার উপর বেস করে মানে হচ্ছে আমরা এখানে গুগল অ্যানালাইটিক্স শিখব, সার্চ কনসোল শিখব। তো ওখানে কিন্তু ডেটা আসলে দেখায়, অনেক কিছু দেখায় যে ডেটা রিলেটেড, আমরা ডেটাটা কিভাবে আমাদের মানে আমরা কতজন ভিজিটর পাচ্ছি, প্লাস হচ্ছে আরও অনেক কিছু আমরা ওই জিনিসখানে দেখব, ঠিক আছে? তো যখন আমরা আমাদের ওয়েবসাইট রিলেটেড সব ডাটা দেখতে পাচ্ছি তখন কিন্তু এর উপর বেস করে আমরা ভালো ডিসিশন নিতে পারছি যে আমাদের ইমপ্রুভমেন্টটা কোথায় লাগবে, পরবর্তীতে আমাদের কি করতে হবে। তারপর এখানে আমি একটা ওভারভিউ রেখেছি যে আমাদের আমার এই কোর্সটাতে কি কি করানো হবে। নিশে সিলেকশনটা আমাদের দেখাবো আমি,
তারপর হচ্ছে যেটাকে অথরিটিও বলা হয়, নিচটাই বেশি প্রচলিত, নিচটাই হচ্ছে সবাই বলে, তো নিচটাই বলবো আমরা। আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটাকেও হচ্ছে সার্চ কোয়েরি বলা যায়, তবে কিওয়ার্ড রিসার্চটাই সবাই বলে, সেহেতু ওইটা দিয়েও যেহেতু বলা হয় সেজন্য আমি ওইটাও রেখেছি, যাতে আপনারা কখনো যখন শুনেন তখন যেন কনফিউশন কাজ না করে আপনাদের মাঝে, যে আমি এই জিনিসটা কি, আমি তো জানি না, এরকম কনফিউশন যেন আপনাদের মাঝে না আসে, সেজন্য আমি ওইটাও রেখেছি। কিন্তু এটা মেনলি আমরা বলবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তারপর কম্পিটিটর অ্যানালাইসিসটা আমরা দেখব। আমাদের তো কম্পিটিটর আছে অনেক, যারা অলরেডি এরকম র্যাঙ্কিংয়ের জন্য কাজ করছে, তারা তো অবশ্যই আমাদের কম্পিটিটর হবে। তো কম্পিটিটরকে আমরা অ্যানালাইসিস করা শিখব। বিল্ড ওয়েবসাইট থিম কাস্টমাইজেশন, এটা লিখিয়েছি কিন্তু এটা কিন্তু আমাদের কাজ না, ঠিক আছে? আমরা কিন্তু ওয়েবসাইট বিল্ড আমরা নিজেরা করব না, মানে এটা হচ্ছে এসইও এক্সপার্টদের কাজ না। এখন একজন এসইও এক্সপার্ট যদি ওয়েব ডেভেলপিংয়ের কাজটা পারে সেটা হচ্ছে আলাদা কথা, সেটা হচ্ছে আমি সেটা কখনো একসাথে মিক্স করবেন না, কারণ হচ্ছে এসইও এক্সপার্টদের কাজ হচ্ছে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো, ওয়েবসাইট বানানো না। এখন কেউ যদি পারে সেটা তার জন্য প্লাস পয়েন্ট হিসেবে আমরা ধরতে পারি। তো সেটা হচ্ছে এক্সেপশন, এক্সেপশন আসলে কোনো উদাহরণ না, সেটা আমি অলওয়েজ বলি। আর হচ্ছে আর্টিকেল অ্যান্ড কন্টেন্ট, আর্টিকেল অর কন্টেন্ট রাইটিং, এই জিনিসটা আমরা শিখব। আমরা একটা সুন্দর কন্টেন্ট কিভাবে বানাতে পারবো সেই জিনিসটা অবশ্যই এসইওর ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আমাদের তো ব্লগের জন্য কন্টেন্ট লিখতে হবে। তো ভালো একটা কন্টেন্ট কিভাবে লিখবো সেটা আমাদের এখানে শেখানো হবে। অনসাইট এসইও, অনসাইটকে আসলে অন পেজ এসইও বলা হয়, মানে অনসাইট এসইও অন পেজ এসইও সেম জিনিস। তো এইগুলোর মধ্যে আমরা কি কি শিখবো সেই একটা ছোট করে মানে বলেছি আমি, যেখানে টাইটেল কিভাবে লিখতে হয়, হেডিং, ডেসক্রিপশন, ইমেজ, লিংক, এই জিনিসগুলো আমরা করা শিখবো সব। টেকনিক্যাল এসইও আছে, টেকনিক্যাল হচ্ছে আমাদের ওয়েবসাইটের কিছু টেকনিক্যাল ইস্যু আছে, টেকনিক্যাল কিছু সাইট আছে সেগুলোকে অপটিমাইজ করতে হয়, সেগুলো আমরা দেখব। আর হচ্ছে অফসাইট এসইও আর অফ পেজ এসইও, এটাকে অফ পেজ এসইও বলা যেতে পারে, এটাকে অফ পেজ এসইও বলে, মানে অফ সাইটও বলতে পারেন, ব্যাকলিঙ্কও বলতে পারেন, অফ পেজও বলতে পারেন, যে কোনোটা বললেই চলে। আচ্ছা, এটা তো আমি লাস্ট ক্লাসে এটা আমরা দেখেছিলাম, এসইওর যে ক্যারিয়ার পথটা আছে। বিল্ড ওয়েবসাইট, বিল্ড ওয়েবসাইট কি কোনো কোয়েশ্চেন করেছেন? শিপন দাস, শিপন শ্বাস, শিপন, আচ্ছা আপনার নামটা যাই হোক, শিপন, শিপন ভাইয়া বলেন যে বিল্ড ওয়েবসাইট দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন, কোনো কোয়েশ্চেন এটা? আচ্ছা, আপনাদের কারো কোয়েশ্চেন আছে কোনো? এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে, কারণ এসইওর কাজ কিন্তু আপনি জাস্ট বসলেন আর করে ফেললেন সব, সেরকম না। এসইওর কাজ করতে আপনার টাইম লাগে অনেক।
তো আপনি এটা কত ভালোভাবে কত সুন্দরভাবে করতে পারছেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। কারণ একেকজন আসলে একেক রকম করে কাজ করে, একেকজনের ক্যাপাবিলিটি একেক রকম থাকে। তো এটা হচ্ছে ওভারঅল একটা টাইম বলতে পারি, কিন্তু এটা হচ্ছে এটা কোনো ওরকম আপনাকে সিউরিটি দেবে না যে আপনি আমি যেটা বললাম সেটাই একদম মাস্ট আপনি ওই টাইমের মধ্যে করতেই পারবেন, এরকম না। অনেকে ধরেন ৫-৬ মাসের মধ্যেও ভালো একটা অবস্থানে চলে যেতে পারে, অনেকের আবার বছরও লেগে যায়। সেটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করবে আসলে। হ্যাঁ, গুগল অ্যাডসেন্সটা আছে। ওটা হচ্ছে একদম কোর্সের লাস্টে আমরা দেখব কিভাবে অ্যাডসেন্সের কাজ করা হয়। আমরা কিছু প্লাগইন শিখবো, সেটা হচ্ছে সামনে শিখবো, সেটা এখন আলোচনা না করাই বেটার, কারণ এখানে সবাই আসলে এই জিনিসগুলা বুঝে না। আপনি হয়তো কিছুটা জানেন সেজন্য জিজ্ঞাসা করছেন, কিন্তু এখানে হচ্ছে আমার বেসিক থেকে আমার, যেহেতু আমার স্টুডেন্ট অনেকেই আছে। হ্যাঁ, আমি হোমওয়ার্কটা দেব। আমার অনেকেই এখানে আছে যারা হচ্ছে এসইও আসলে খুব একটা, তারা আপনাদের মতো হয়তো সব কিছু জেনে আসেনি। সেক্ষেত্রে কি হবে, তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, তো আসলে এই প্লাগইন সম্পর্কে যত কথা আছে সেটা আমরা যখন প্লাগইনের কাজটা করব তখনই আমরা করব, মানে দেখব। ঠিক আছে, এটা অবশ্যই সব কিছুর উপর ডিপেন্ড করে। সেই কোশ্চেনটার অ্যান্সারটাই কিন্তু মাত্র দিলাম আমি, যেটা হচ্ছে আপনার উপর। প্লাস হচ্ছে এখানে দেখেন আরেকজন কমেন্টও করেছেন, আপনাদের মতোই একজনে, আপনাদের একজন ক্লাসমেট আছেন সাদিকুল ইসলাম। এখানে কিন্তু উনি লিখেছেন যে আসলে কেমন সময় লাগতে পারে, প্লাস হচ্ছে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, উনি একটা সুন্দর করে লিখে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। ৩ থেকে ৬ মাসও হয়ে যেতে পারে, আবার বছরও লেগে যেতে পারে। আচ্ছা, অনলাইন ব্যাচের যদিও আমাদের সিআরের তেমন প্রয়োজন হয় না, তো তারপরও আমি একজনকে আসলে মানে সিলেক্ট, আপনারা কি কেউ হতে চান সিআর? সেক্ষেত্রে ধরেন প্রতিদিনের যেই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনি সেটা ডিটেলসে লিখে তারপর গ্রুপে পোস্ট করবেন, আমি অ্যাপ্রুভ করে দিব। আর প্লাস হচ্ছে ধরেন আপনার নাম্বার দিয়ে আমাকে টেক্সট করে রাখবেন, মানে আমাদের আপনার নাম্বারটা আমার কাছে থাকবে, যে কোনো দরকারে হয়তো আমি আপনাকে যদি কোনো প্রয়োজন হয় হয়তো আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি সবাইকে মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিবেন। ঠিক আছে, তো এরকম আসলে সিআর কে হতে চান? ডোমেন হোস্টিংয়ের ব্যাপারটা ক্লাসের একদম প্রথমেই ক্লিয়ার করা হয়েছে। আমার ক্লাসের যে ভিডিওটা আছে সেটা তো দিব, আপনি একটু দেখে নেবেন। ঠিক আছে, তো সিআর কি কেউ হতে চান এখানে? বিল্ড ওয়েবসাইট, বিল্ড ওয়েবসাইট আমি সেটা বললাম যে সেটা আমাদের কাজ না, আমি তো বললাম। ওটা যখন এক্সপ্লেন করেছি সেটা তখনই বলেছিলাম যে বিল্ড ওয়েবসাইট থিম কাস্টমাইজেশন আমি এটা লিখেছি, কারণ এটা হচ্ছে আমাদের প্রয়োজন আছে, সেজন্য আমি লিখেছি। কিন্তু এই জিনিসটা হচ্ছে ডেভেলপারের কাজ। এখন আপনি যদি ডেভেলপমেন্টটা পারেন তাহলে আপনি তো এটা বুঝবেনই যে কীভাবে কাস্টমাইজ করতে হয়, সেটা তো আর আমার বোঝানোর প্রয়োজন নেই। যদি না বুঝেন তাহলে হচ্ছে, তাহলে আপনি একজন ম্যাডাম একটা কথা ছিল। ডেভেলপারের কাজ নেবেন, সরি ডেভেলপারের সাহায্য নেবেন। ম্যাডাম জি কথা বলতে বলেন। চাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা ম্যাডাম, আমরা যেহেতু আপনি এই এসইও কোর্সটা করাচ্ছেন, তো আপনি এরকম কি একটা করা যায় না যে একটা শুরু থেকে একটা ওয়েবসাইট কেনার থেকে শুরু করে কমপ্লিট মানে র্যাঙ্ক করা পর্যন্ত এই একটা ওয়েবসাইট নিয়ে কাজ করা যায় না ম্যাডাম?
সেটা তো আপনারা করবেন, আপনারা ওয়েবসাইট নিচ্ছেন না? ওয়েবসাইট মানে এবং নেয়ার পক্ষে কে কে ভাই আছেন, কে কে আমার নেবেন আসলে? আমার ওয়েবসাইট আছে, আপনার দরকার হয় টেস্টের জন্য আমার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইয়ের যেটা বললো আর কি, ওনার একটা ওয়েবসাইট আছে, আমরা ওই ওয়েবসাইটটাকেই একবার জিরো থেকে একবার টপ পর্যন্ত মানে প্রত্যেকদিন ক্লাসটাতে আমরা এই ওয়েবসাইটে পুরো করলে তো আমার মনে হয় একটু ভালো হতো ম্যাডাম, সবার জন্য। সবাই একসাথে ওয়েবসাইট না কিনে দেখা কেউ কিনবে কেউ কিনবে না। এ, তবে যেটা একটা ওয়েবসাইট পাওয়া গেছে, এই একটা ওয়েবসাইট নিয়ে আমরা সবাই কাজ করতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা, সেটা যদি আপনারা করতে চান সবাই মিলে, অবশ্যই সেজন্যই কিন্তু আমি এই মেসেঞ্জার গ্রুপটা দিয়েছি, যে সেখানে আপনারা নিজেরা ডিসকাস করবেন। আপনারা যদি করতে চান, একজনের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের উপর সবাই কাজ করতে চান, আর তিনিও যদি রাজি থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই, করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যে যে ভাইটা আর কি বললো আর কি, আমার মনে হয় এইটা করলে মনে হয় সবার জন্য বেটার হয়। সবাই মিলে একটা নিচ সিলেক্ট করে আমরা ওইখান থেকে মানে যা যা করা লাগে আর কি, মানে সবকিছু ওই ওয়েবসাইটে প্রয়োগ করলাম আর কি। আচ্ছা, তারপরে জি, করেন। যখন আমার হবে ওটা আর কি। আমার ওইটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, ওখানে যে কেউ মন করেন যদি সব আলাদা আলাদা করে নিজের গ্রো আপ করে দেখতে পারেন, তাও পারবেন। তাহলে ভাই আপনি তাহলে ম্যাডাম রে বলেন, তাহলে ম্যাডাম বা সবাই যদি রাজি থাকে তাহলে আমরা ওই আপনার ওয়েবসাইট নিয়েই তাহলে কাজ করতে চাচ্ছিলাম আর কি। উম, আমি রাজি আছি, এখন আপনারা দেখেন যদি ইয়ে হন তাহলে আপনারা কাজ করবেন। না, আরো তো অনেক সদস্য আছে, প্রায় এখানে প্রায় 52 জনের উপরে আছে। তারা যদি সবাই যদি মনে করে যে না ঠিক আছে আমরা কাজ করব, তাহলে সবাই যদি একমত হয় তাহলে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করাই বেটার আর কি, তাহলে বুঝতেও সুবিধা হবে আর কি। যে আর বিভিন্ন মানে বিভিন্ন রকম আমার তো নিচ এসিও নিয়ে কাজ সম্পর্কে করলে সেই ওটা রকম ধারণা নেই, ভিজিবিলিটি। জাস্ট ওই কারণেই আমার এসিও তে কোর্স নেওয়া। আর যদি না, এরকম হয় তাহলে দেখা যাচ্ছে আমরা একটা ওয়েবসাইট শুরু থেকে, আমার এটা নতুন ওয়েবসাইট, শুরু থেকে দেখা যাচ্ছে আমরা এসইও করে এটা র্যাঙ্কে নিয়ে যাচ্ছি। এক্ষেত্রে হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ আমার একটা বেনিফিট আসবে যে আমার এটা র্যাঙ্ক করবে। আর দ্বিতীয়ত হ্যাঁ, আমাদের সবারই দেখা যাচ্ছে এটা শেখা হয়ে যাবে যে কত দূর আমরা র্যাঙ্ক ভাইয়া করতে একটা পারি। ভালো কথা বলছেন। সেক্ষেত্রে আমরা ইনিশিয়াল পর্যায়টা কি নাম ভাই, সুমন ভাইয়ার ওনার যে ইয়েটা আছে, ওয়েবসাইট জি আছে, ভাই। তাহলে সেটাতে আমরা কাজ আজ করলাম। মিডল পয়েন্টে এসে যখন আমাদের ইয়ে হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করতে না, পারবো। হ্যাঁ জি হ্যাঁ জি ভাই, জি। আমি ওটাই বলতেছিলাম, যেহেতু আমরা নতুন শিখতেছি আর কি, আগে যে আহ, মানে পেমেন্ট টাকা খরচ না করে এখন ওই একটা আপনার ডোমেন ওয়েবসাইটে কাজ হোস্টিং করি, নিয়ে ইনভেস্ট করতে এক্স্যাক্টলি গেলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সবারই মন যখন করেন। আমরা নিজেরা স্যাটিসফাইড হব তখন হচ্ছে আমরা ওয়েবসাইট আলাদা আলাদা করে নিয়ে তখন এখানে কাজ করলাম আর কি। জি জি। জি। আচ্ছা, ঠিক আছে, এটা খুবই ভালো সুমন সাহেব। ওনার যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনারা সবাই ওনার সাথে আসলে কন্ট্যাক্ট করবেন, প্লাস হচ্ছে নিজেরা মিলে সবাই মিলে কাজটা করবেন। তাহলে তো এটা খুবই ভালো, আপনাদের জন্য ভালো হচ্ছে, আর তাহলে ওনার জন্য ভালো হচ্ছে, ওনার ওয়েবসাইটটা একটা তাহলে র্যাঙ্কিংয়ে চলে যাবে। তাহলে ম্যাডাম আমরা নেক্সট ক্লাসে সুমন ভাইয়ের ওয়েবসাইট থেকে কাজ শুরু করে দিই। আচ্ছা, করেন। মানে আমি তো হচ্ছে যেগুলা কাজ করব, ঠিক আছে, যেগুলা শেখাবো সেগুলা হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়ালি শিখতে হবে, প্লাস হচ্ছে সুমন ভাইয়া যে ওয়েবসাইট আছে, ওনার তো একটা নিশ আছে ওয়েবসাইটের, তাই না? সেই না, এখন ধরেন ম্যাডাম ম্যাডাম সুমন ভাই এখন নিশ আপাতত ওরকম বলতে কোনো নিচ নাই। আপা আমার আমরা যে ওইটা নিচটা আচ্ছা সিলেক্ট আচ্ছা, করবো সেটাই হচ্ছে সুমন তার ভাইয়াকে নিচ। একটু কথা বলতে দিন। আপনার ওয়েবসাইটের নিশ কি সিলেক্ট করা আছে নাকি সেটা করেননি? না, আমার ওয়েবসাইটের নিশ সিলেক্ট নাই, আমার এটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। এখানে যে কেউ শপ খুলে তার নিশ নিয়ে কাজ করতে পারবে, সে সে তার শপটাকে প্রমোট করতে পারবে। সুমন ভাই আপনি আমাদের গ্রুপে একটা মেসেজে নক দিয়ে না আর কি, যে এই ওয়েবসাইটে কে কে কাজ করতে চাচ্ছেন আর কি, তাহলে যারা ভাই যারা আপনার রাজি আছে ওয়েবসাইটের তাদের লিংক একটা একটু শর্ট দেন, আমরা লিস্ট একটু করে দিই। দেখি। আচ্ছা, ওয়েবসাইটের লিংকটা আমি একটু দেন। আমি একটা কথা বলছি যে অ্যাটলিস্ট লিংকটা দিলে বেটার হতো সুমন সুমন ভাই, ওয়েবসাইটে। জি, একটা লিংকটা দেন, একটু আইডিয়া নেই। জি। ম্যাডামও আছে, ম্যাডামও একটু মানে চেক করলো। হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে বিভিন্ন ধরনের শপ রিলেটেড, তাই তো? আমরা কিন্তু এখানে অনেক কাজ করব। এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চে কাজ আছে, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং এর কাজ আছে, সেগুলাতে এখন এখানে কিন্তু সবাই বিজনেস শুরু করছে না, সেটাও আপনাদের দেখতে হবে। এখানে কিন্তু সবাই বিজনেস শুরু করছে না, তো আমরা কিন্তু আসলে কন্টেন্ট রাইটিং সেই জিনিসটা আসলে ওনার ওয়েবসাইটে আসলে
ঠিক আছে নাকি, বা উনি কন্টেন্টের রাইটিং এর কোনো ফাংশন রেখেছে নাকি, সেটাও কিন্তু আমাদের চেক করতে হবে। তাহলে ম্যাডাম ম্যাম আপনি আমার একটা দেখেন ম্যাডাম ডিজিটাল ওয়েবসাইটটা। ফাংশন প্রোডাক্ট যদি নাও রিভিউর থাকে জন্য একটা সেক্ষেত্রে সাইট আমরা আছে, করতে এটা গেলে কি তো করা শেখা যায়? হয়ে যাবে না? আচ্ছা সবাই আমি একসাথে লিংকটা কথা পাঠাইছি বললে, আপা। সবাই একসাথে কথা বললে তো আর এটা একটা আসলে, ই কমার্স রিলেটেড আর কি করছে উনি, দেখলাম আমি ই কমার্স রিলেটেড ওয়েবসাইট বানাইছে উনি। আচ্ছা হ্যালো আমাদের সব কাজ কিন্তু ই কমার্স না, আমি মূলত ব্লগের অনেক কিছু দেখাবো, ঠিক আছে? হ্যালো ম্যাম, আমার একটা ডিজিটাল প্রোডাক্ট রিভিউর জন্য একটা সাইট করা আছে, নতুন 3 মাস হয়েছে। এটা দেখতে পারেন আপনারা। এখনো জাস্ট কয়টা করা হয়েছে ডিজিটাল প্রোডাক্ট রিভিউর জন্য। আপনারা এখন সাইটটা ঢুকেও দেখতে পারেন, এটা ইউজ করলে করতে পারেন। কিসের জন্য? আর ডিজিটাল প্রোডাক্ট রিভিউর জন্য আমি একটা সাইট করেছিলাম, ঠিক আছে? 2-3 মাস হয়েছে, এটাও ইউজ করলে করতে পারেন। আপনারা এখনো এই সাইটে একটু ঢুকে দেখতে পারেন যে এটাতে করলে করতে পারেন আর কি। আচ্ছা এই আমাদের এই গ্রুপে কয়জনা ওয়েবসাইট আছে, তাহলে তো বোঝা যায় যে এই কয়জনা ওয়েবসাইট আছে বা এইগুলা নিয়ে কাজ জি করতে জি পারে। জি, আমার আমাদের দুইটা যে আছে। আমরা তো বিভিন্ন রকম কাজ করব, বিভিন্ন জনের যদি বিভিন্ন রকম ওয়েবসাইট হয় তাহলে হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, আমাদের ক্ষেত্রে ভালো হয়। এটাই মানে আমাদের